হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর যে আমাদের পৃথিবী ভূগোল বই আছে, সেই ভূগোল বইয়ের প্রথম যে চ্যাপ্টার আকাশ ভরা সূর্যতারা, সেই আকাশ ভরা সূর্যতারা চ্যাপ্টারটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারে কী কী ছোট ছোট প্রশ্ন আসতে পারে, কী কী বড় প্রশ্ন আসে, এগুলোর উত্তর কীভাবে লিখলে ঠিক হবে এবং কীভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এই সব কিছু নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই চ্যাপ্টারের প্রথম যে অধ্যায়টা আছে আকাশ ভরা সূর্য তারা, এই আকাশ ভরা সূর্য তারা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো প্রথম যে তোমার এই যে প্রথম যে ফার্স্ট পেজটা আছে, এখানে দেখা একটা টেলিস্কোপের ছবি দেওয়া আছে এবং এখানে কিছু কথা লেখা আছে। তো এইগুলো পরপর যে কোন কোন প্রশ্ন, মোটামুটি যেগুলো আমি দেখেছি সেগুলো এখানে কিন্তু পরপর ঠিকই লেখা আছে, কিন্তু শুধু প্রশ্ন উত্তর আকারে এগুলোকে করলে একটু ভালো হয়। যার জন্য দেখো আমি তোমাদের এখানে পরপর কিছু প্রশ্ন লিখে রেখেছি, ঠিক আছে? তোমরা দেখতে পারো এই প্রশ্নগুলো। ক্লাস 6 আকাশ ভরা সূর্য তারা, এখানে প্রথমে যেটা আছে জ্যোতিষ্ক কাকে বলে। আমি তাহলে এই প্রশ্নগুলো দেখো 25টা মোটামুটি প্রশ্ন এখানে হতে পারে পরপর, ঠিক আছে? এখানে যে চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি এই 25 রকমের প্রশ্ন হতে পারে। এবার আমি প্রথম যে প্রশ্নগুলো আছে এক এক করে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে যে জ্যোতিষ্ক কাকে বলে। তাহলে জ্যোতিষ্ক কাকে বলে, এইখানে দেখো প্রথমেই দেখো দেওয়া আছে জ্যোতিষ্ক কাকে বলে। বলছে দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। তো দেখো জ্যোতিষ্ক বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা বোঝে দিনের বেলায় বা রাতের বেলায় আকাশে আমরা যা কিছু দেখতে পাই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। এটা কিন্তু সহজ কথা। জ্যোতিষ্ক যেমন ধরো আমরা প্রত্যেকেই মানুষ, এবারে ধরো সেই মানুষের মধ্যে কেউ এই ধর্মের, কেউ ওই ধর্মের, কারোরই নাম এই, কারোরই নাম ওই। তাহলে এই যে আমরা প্রত্যেকে একটা মানুষ, ঠিক তেমনি আকাশে যা কিছু দেখতে পাওয়া যায় সবই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। অর্থাৎ আমরা যা কিছু সম্পর্কে ডেফিনেশন চাই, সেটা গ্রহ সম্পর্কে হোক, নক্ষত্র সম্পর্কে হোক, ধূমকেতু সম্পর্কে হোক বা নীহারিকা সম্পর্কে হোক, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। বুঝতে পেরেছ? তাহলে জ্যোতিষ্ক কি? জ্যোতিষ্ক হচ্ছে দিনের বেলায় বা রাতের আকাশে যা কিছু দেখতে পাওয়া যায় এই সবগুলোই হচ্ছে তোমার জ্যোতিষ্ক। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, জ্যোতির্বিজ্ঞান কি। 2 নম্বর প্রশ্ন এখানে আছে, দেখো ওর সঙ্গেই আছে জ্যোতির্বিজ্ঞান কি। তাহলে জ্যোতিষ্ক দিয়ে নিয়ে যে বিজ্ঞানে আলোচিত হয় সেটাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। আমরা যদি সহজ কথায় বলতে যাই, যে বিজ্ঞানে বা যে বিষয়ে জ্যোতিষ্ক দিয়ে নিয়ে আলোচনা হয় সেটাই হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান। দেখো এখানে দেখো বইয়ে যেটা দেওয়া আছে আমি তোমাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করতো। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। তাহলে আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ সূর্য, চাঁদ, ছায়াপথ, ধূমকেতু এগুলো সবই হচ্ছে জ্যোতিষ্ক। তাহলে এই জ্যোতিষ্ক দিকে নিয়ে জানবার বিজ্ঞানের সবচেয়ে পুরনো যে শাখা সেটাই হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞান। পরিষ্কার হয়েছে? এরপরের যে প্রশ্নটা আছে দেখো, বলছে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কি বোঝো। দেখো বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, আর মহাবিশ্ব মানে যদি আমরা ভেবে নিই যে মহান বিশ্ব, সেটা কিন্তু নয়। মহাবিশ্ব বলতে আমাদের পৃথিবী এবং পৃথিবীর বাইরের সৌরজগতেরও যে জগৎ সেগুলোকে সকলকে, এবং তারও বাইরে যে মহাকাশ, এই সবই তোমাকে একসঙ্গে বলছে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড। দেখো এখানে মহাবিশ্ব সম্পর্কে এখানে দেওয়া আছে। এই যে মহাবিশ্ব বলছে যে কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে এই অসীম শূন্য স্থানে। এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। অর্থাৎ এটা আমাদের কাছে কনফিউশন আসতে পারে যে মহাবিশ্ব মানে হয়তো পৃথিবী বা পৃথিবীর বাইরের জগৎকে বোঝাচ্ছে, কিন্তু তার থেকেও বাইরে অর্থাৎ সমস্ত জ্যোতিষ্ক, কোটি কোটি জ্যোতিষ্ক, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলো সবই কিন্তু হচ্ছে তোমার সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। নেক্সট দেখো কি প্রশ্ন আছে, যে নীহারিকা কাকে বলে। তাহলে দেখো আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। আমরা কিন্তু প্রথমেই জেনে ফেলি নক্ষত্র কাকে বলে আর গ্রহ কাকে বলে, কিন্তু তারও আগে যে এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তাহলে দেখো নীহারিকা কোনটাকে বলছে। নীহারিকা হচ্ছে ওয়ান টাইপ অফ মেঘ। দেখো কি বলছে, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা এবং গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা, এবং এই নীহারিকা থেকেই সূর্য, পৃথিবী, গ্রহ এগুলো সব সৃষ্টি হয়েছে।
দেখো কি বলছে, বলছে মহাবিশ্বের সৃষ্টির পর প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্য স্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। তাহলে দেখো প্রথমে ছিল তোমার নীহারিকা, নীহারিকাগুলো আবার জমাটবদ্ধ হয়ে তোমার নক্ষত্রের জন্ম দেয়। তাহলে এটা হয়ে গেল তোমার নীহারিকা। এরপরের প্রশ্ন কি আছে দেখো, ছায়াপথ। তাহলে ছায়াপথ কাকে বলে? ছায়াপথ হচ্ছে যেখানে লক্ষ লক্ষ নক্ষত্র একত্রিত হয়ে তৈরি হয় ছায়াপথ। দেখো তাহলে আমরা নীহারিকা সম্পর্কে জানলাম, নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হলো। নক্ষত্রের পরে আমাদেরকে জানতে হচ্ছে যে ছায়াপথ কী। তাহলে ছায়াপথ কী দেখো, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়, মানে অনেকগুলো নক্ষত্র মিলে তৈরি হয় ছায়াপথ। আমাদের যে পৃথিবী আছে সে ওই রকমই একটা ছায়াপথের অন্তর্গত, যার নাম হচ্ছে তোমার আকাশগঙ্গা। ঠিক আছে, আকাশগঙ্গা। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা আকৃতির হয় এবং প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। ঠিক আছে, আমরা যেহেতু পৃথিবীতে আছি তা এবং সূর্য যেহেতু ছায়াপথ, আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত, তাই আমরা যা কিছু দেখতে পাই সেগুলো কিন্তু আকাশগঙ্গারই দেখতে পাই। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো ছায়াপথের পরে আসছে আমাদের নক্ষত্র। তাহলে নক্ষত্র জানতে গেলে আমাদেরকে এই কতগুলো প্রশ্ন জানতে হয়: জ্যোতিষ্ক, জ্যোতির্বিজ্ঞান, মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ড, নীহারিকা, নীহারিকা থেকে নক্ষত্র, তারপর ছায়াপথ, দেন আমরা জানছি নক্ষত্র কাকে বলে। তাই নক্ষত্র কাকে বলে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের প্রথমেই বলতে হবে যে নক্ষত্র হচ্ছে একটা জ্যোতিষ্ক। অর্থাৎ নক্ষত্র কাকে বলছে? বলছে নক্ষত্র হলো একটা জ্যোতিষ্ক, যে জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, উত্তাপ আছে এবং আকারে তোমার অনেক বড়। দেখো এখানে লেখা আছে নক্ষত্র। নক্ষত্র কি বলছে? বলছে ছোট বড়, নীলচে হলদে সাদা কতগুলো একা একা বা কতগুলো এক ঝাঁকে বাঁধা থাকে। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো এবং উত্তাপ আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু জ্যোতিষ্ক। তাই নক্ষত্র হলো তোমার কি? নক্ষত্র হচ্ছে সেই জ্যোতিষ্ক। দেখো মহাকাশে যে বৃহৎ জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ আছে, যাদের কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, মহাজাগতিক বস্তুসমূহ নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে, তাকে বলে নক্ষত্র। তাহলে জ্যোতিষ্ক কথাটা অবশ্যই কিন্তু লিখতে হবে, নক্ষত্র বলে। যেমন সূর্য হচ্ছে একটা নক্ষত্র। ঠিক আছে, তাহলে নক্ষত্র কাকে বলে এটা আমাদের পরিষ্কার হলো। তারপরে আমরা কি জানছি যে আলোক বর্ষ কী। দেখো নক্ষত্র কাকে বলে জানার পরই কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে যে আলোক বর্ষ কী। তাহলে আলোকবর্ষ কী বলতো? আলোকবর্ষ হচ্ছে জ্যোতিষ্কদের মধ্যেকার দূরত্ব মাপার একক। বুঝতে পেরেছ? এরপরে আলোকবর্ষের দূরত্বটা কি সেটা আমি পরে ব্যাখ্যা করছি। দেখো আমরা যদি কোনো একটা জায়গার দূরত্ব যদি আমরা কিসে প্রকাশ করি? আমরা কিলোমিটারে প্রকাশ করি। বা খাতাতে যদি কোনো একটা দাগ টানি তাহলে সেই দূরত্ব তো আর কিসে প্রকাশ করি? সেন্টিমিটারে প্রকাশ করি। ঠিক আছে, ফুটে প্রকাশ করি, ইঞ্চিতে প্রকাশ করি। কিন্তু আমরা যদি একটা জ্যোতিষ্ক থেকে আরেকটা জ্যোতিষ্কের দূরত্ব যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে কিন্তু এই কিলোমিটার, ফুট, ইঞ্চি এগুলো কিন্তু সবই হার মেনে যাবে। তাই কি করলো? একটা বড় ইউনিট, সেটা হচ্ছে আলোক বর্ষ। তাহলে আমরা জ্যোতিষ্কদের দূরত্ব পরিমাপের জন্য যে একক ব্যবহার করছি সেটাই হচ্ছে আলোক বর্ষ। এবার আলোক বর্ষের কোন জিনিসটাকে বলছে? আলোক 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, উন্মুক্ত স্থানে আলোক 1 বছরে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলছে 1 আলোকবর্ষ। দেখো বায়ুশূন্য অবস্থায় আলোক গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 × 10⁶, 3-এর পিঠে 5টা শূন্য কিলোমিটার। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে তা হলো 1 আলোকবর্ষ। ঠিক আছে, তাহলে আমি যে কথাটা বললাম সেটা আগে লিখবে, তারপরে কিন্তু এই ব্যাখ্যাটা তোমরা দেবে যে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 × 10⁶ কিলোমিটার এবং এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। বুঝতে পেরেছ? এরপরে কি আছে প্রশ্নটা দেখো, আলোকবর্ষের পরে আসছে তোমার নক্ষত্র মণ্ডল। তাহলে নক্ষত্র মণ্ডল কাকে বলছে? আমরা যেমন ধরো বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল বলছি, ঠিক তেমনি নক্ষত্র মণ্ডলও কি অনেকগুলো তারা এক কাছাকাছি নিয়ে তৈরি হচ্ছে নক্ষত্র মণ্ডল। দেখো কি বলছে, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে নক্ষত্র মণ্ডল বলে। অর্থাৎ নক্ষত্রদের একটা নামকরণের জন্য নক্ষত্রমণ্ডল তৈরি হয়েছে। যেমন কি কি নক্ষত্রমণ্ডল আছে? সপ্তর্ষিমণ্ডল, তারপরে দেখো এই যে ক্যাসিওপিয়া,
বকমণ্ডল, এগুলো সবই হচ্ছে কালপুরুষ, এগুলো সবই হচ্ছে নক্ষত্রমণ্ডলের এক একটা উদাহরণ। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি বলছে যে তারারা মিটমিট করে কেন। তারপরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন হচ্ছে তারারা মিটমিট করে কেন। তাহলে দেখো গ্রহরা কিন্তু মিটমিট করে না। যেমন শুক্র গ্রহ আমাদের সন্ধ্যা তারা নামে পরিচিত আমাদের কাছে, তো এটা কিন্তু তোমার ইয়ে করে না, মিটমিট করে না, এটা কিন্তু তোমার একদম স্থির থাকে। কিন্তু যেগুলো নক্ষত্র তাদের আলো মিটমিট করছে কেন, কি বলছে দেখো এখানে বইয়ে কি লেখা আছে। তার কারণ এরা অনেক দূরে। দেখো আমাদের পৃথিবীর চারিপাশে বায়ুমণ্ডল আছে, আমাদের পৃথিবীর চারিপাশে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারারা আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির বিন্দু, স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। বুঝতে পেরেছ? তাহলে যখনই তোমার ওই পৃথিবী যে বায়ুস্তরকে পেরিয়ে যখন আমাদের কাছে আসছে তখনই কিন্তু কেঁপে যাচ্ছে। ঠিক যেমন তোমার জলের ওপরে কোনো আলো পড়লে জলটা যদি নড়ে তাহলে কি হয়, ঝিকিমিকি করে, ঠিক তেমনি আলোটা কিন্তু কেঁপে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য কিন্তু তারার আলো মিটমিট করছে। কিন্তু সামনে যে গ্রহগুলো আছে তাদের আলো যখন আমাদের কাছে আসছে তখন কিন্তু, বা উপগ্রহগুলো আছে তাদের আলো কিন্তু কেঁপে উঠছে না বা মিটমিট করছে না। যেমন চাঁদের আলো মিটমিট করছে না, শুক্র তোমার যে সন্ধ্যা তারা তার আলো মিটমিট করছে না, ধ্রুব তারা তার আলো মিটমিট করছে না, ঠিক আছে। কিন্তু যেগুলো মিটমিট করছে সেগুলোই হচ্ছে তোমার তারা, যেগুলো হতো সেগুলো বায়ুমণ্ডলের স্তর ভেদ করে আসছে তাই কেঁপে উঠছে। তারপর দেখো ধ্রুব তারা কোনটি। তাহলে ধ্রুব তারা কোনটিকে বলছে, আমাদের উত্তর আকাশে দেখো যে আলোটা আমরা যে নক্ষত্রটা দেখে আমরা আমাদের অতীতকালে যে মানুষরা তোমার দিক নির্ণয় করতো, ঠিক আছে, সেটি হচ্ছে আমাদের ধ্রুবতারা বা ধ্রুবতারা বলছে সেটিকে। হ্যাঁ, এরপরের প্রশ্ন দেখো কি আছে ধ্রুবতারার পরের প্রশ্ন আছে এই দেখো ধ্রুবতারা বা সপ্তর্ষি মণ্ডল আমরা দেখতে পাই। উত্তর আকাশে তারা উজ্জ্বল করে। হ্যাঁ, উত্তর আকাশে উজ্জ্বল তারা বা ধ্রুবতারা। তাহলে আমরা সন্ধ্যাবেলায় বা রাতের দিকে উত্তর আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটিকে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তোমার ধ্রুবতারা। এই ধ্রুবতারা দেখেই অতীতকালে কিন্তু মানুষ দিক নির্ণয় করতো। এটা কিন্তু উত্তর গোলার্ধে দেখতে পাওয়া যায়। আমরা যেহেতু পৃথিবীর উত্তর গোলার্ধে আছি, আমরা ভারতবাসী, তাই উত্তর গোলার্ধ থেকে কিন্তু আমরা এই উত্তরে ধ্রুবতারাকে দেখতে পাচ্ছি। দক্ষিণ গোলার্ধে কিন্তু সেটা হচ্ছে হ্যাডলির অক্ট্যান্ট বলে যে নক্ষত্র সেইটি। বুঝতে পেরেছ? তারপর দেখো সন্ধ্যা তারা কি। তাহলে সন্ধ্যা তারা কি বলতো, সন্ধ্যা তারা কিন্তু কোনো তারা নয়, সন্ধ্যা তারা হচ্ছে শুক্র গ্রহ। আমরা সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে যে নক্ষত্রটিকে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে সন্ধ্যা তারা। বুঝতে পেরেছ? এবং এটা কিন্তু অন্য কিছু নয়, সেটা শুক্র গ্রহের আর কি রূপ। আমরা শুক্র গ্রহকেই তোমার সন্ধ্যা তারা হিসাবে চিনি। এটা তোমার পশ্চিম আকাশে দেখা যায়। নেক্সট কি আছে দেখো, ধ্রুবতারা এবং হ্যাডলি অক্ট্যান্টের এর গুরুত্ব লেখো। তাহলে দেখো ধ্রুবতারা কি, আমাদের উত্তর গোলার্ধে মানুষেরা উত্তর দিক ঠিক করছি, আর হ্যাডলি অক্ট্যান্টটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে যে সমস্ত মানুষ আছে, যেমন তোমার দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এরা কি করে দক্ষিণ দিকটা কিন্তু ওরা ঠিক করে ওদের রাতের আকাশে, বা অতীতকালে ঠিক করতো। এখন তো তখন নতুন প্রযুক্তি, অতএব এখন আর এটার উপর নির্ভর করতে হয় না, যেমন আমরা ধ্রুবতারার দিকে নির্ভর করি না, ঠিক তেমনি উত্তর গোলার্ধে যেটা ধ্রুবতারা, দক্ষিণ গোলার্ধে ঠিক তেমনই হ্যাডলি অক্ট্যান্ট এই ভূমিকাটা পালন করে। নেক্সট প্রশ্ন কি আছে, টেলিস্কোপ কি। তাহলে টেলিস্কোপ কি বলতো, টেলিস্কোপ হচ্ছে একটা দূরবীক্ষণ যন্ত্র, হ্যাঁ, যার সাহায্যে আমরা দূরের জ্যোতিষ্কদের দেখতে পাই। দেখো টেলিস্কোপ বলছে রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু বলে মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো। আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ দরকার হয়, দূরবীন বা টেলিস্কোপ, ঠিক আছে। প্রতিষ্ঠা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ। এই যে এরকম একটা বিরাট গোলাকার গম্বুজ তৈরি করতে হয়, যাকে মানমন্দির বলে, অবজারভেটরি। হ্যাঁ, শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। তাহলে বুঝতে পেরেছ, 200 কোটি আলোকবর্ষ, সেরকম দূরের তারাকেও কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে। দেখো এইটার উপরে কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে, ওইটা তোমার যদি পড়ো তাহলে কিন্তু সৌর পরিবার বা সৌরজগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তো সৌরজগৎ কাকে বলছে, সৌরজগৎ হচ্ছে সূর্যকে নিয়ে যে জগৎ, অর্থাৎ
সূর্যকে নিয়ে যে সমস্ত জ্যোতিষ্ক আমাদের আকাশগঙ্গা ছায়াপথে অবস্থান করছে তাদের সকলকে একত্রে বলছে তোমার সৌরজগৎ। দেখো লক্ষ লক্ষ নক্ষত্র, এই যে তোমার সৌরজগৎ, লক্ষ লক্ষ নক্ষত্র ধরে এই ধুলোর মেঘ তৈরি হয় উপগ্রহ। এই সব কিছু সৃষ্টি হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার, যার কেন্দ্রে রয়েছে সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। তাহলে সূর্যকে নিয়ে যে জগৎ সেটাই হচ্ছে তোমার সৌরজগৎ বা সৌর পরিবার। নেক্সট কী আছে দেখো, সৌর কলঙ্ক কাকে বলে। তাহলে যেমন চাঁদের কলঙ্ক থাকে, চাঁদের গায়ে যে দাগ থাকে সেটাকে বলছে চাঁদের কলঙ্ক, ঠিক তেমনি সূর্যের গায়ে যে দাগ থাকবে সেটাকেই বলছে সৌর কলঙ্ক। দেখো এখানে দেওয়া আছে, বলছে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গায় একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়, এগুলোকে বলছে সৌর কলঙ্ক। পরিষ্কার হয়েছে। তারপর দেখো যেটা আছে যে সৌর ঝড় কাকে বলে, সৌর কলঙ্কের পরে আসছে সৌর ঝড় কাকে বলছে। তাহলে সৌর ঝড় কাকে বলছে, বলছে যে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণ আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একেই বলছে সৌর ঝড়। বুঝতে পেরেছো তাহলে সৌর ঝড় কাকে বলছে। নেক্সট প্রশ্ন কি আছে, সৌর ঝড়ের পর বলছে তোমার গ্রহ কাকে বলে। তাহলে গ্রহ কাকে বলছে, গ্রহ হচ্ছে একটা জ্যোতিষ্ক যার নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় বা সূর্যের আলোয় আলোকিত হয়, তাকেই বলছে তোমার গ্রহ। এই দেখো এখানে আছে নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে, গ্রহরা নক্ষত্রের থেকে অনেক ছোট। তাহলে এটাই হচ্ছে যে গ্রহ হচ্ছে একটা জ্যোতিষ্ক যাদের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে এবং আয়তনে নক্ষত্রের থেকে অনেক ছোট। তারপর দেখো এখানে গ্রহ সম্পর্কে কিছু কথা বলা আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে বর্ণনা দাও। তাহলে দেখো সৌরজগতের যে তোমার 8টি বামন গ্রহ, কুলীন গ্রহ, 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ আছে, সেই সমস্ত গ্রহ সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এবং তার সঙ্গে দেখো এইখানে কিন্তু যে গ্রহগুলি সম্পর্কে আলোচনা করা আছে, যেমন প্রথমে কি আছে বুধ। দেখো বুধ হচ্ছে তোমার সৌরজগতের সবথেকে কাছের গ্রহ এবং তোমার এর অপর নাম হচ্ছে তোমার ধূসর গ্রহ। ঠিক আছে, তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, ধূসর রঙের হয়। এখানে উষ্ণতা কত 430 ডিগ্রি সেলসিয়াস, আবর্তন হচ্ছে তোমার 58 দিন 17 ঘন্টা, পরিক্রমণ হচ্ছে 88 দিন। ঠিক আছে, তাহলে এরকম করে তোমাদেরকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে সৌরজগৎ কাকে বলে, তারপরে সৌরজগতের গ্রহগুলি সম্পর্কে একটা একটা করে বর্ণনা দিতে হবে। তাহলে বুধের পরে আছে কোনটা, শুক্র গ্রহ। দেখো শুক্র হচ্ছে তোমার সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। হ্যাঁ, বুধ কাছের গ্রহ হতে পারে কিন্তু উষ্ণতম গ্রহ হচ্ছে তোমার শুক্র। এর অপর নাম কি বলতো, এর অপর নাম হচ্ছে যমজ গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ। অর্থাৎ মহাকাশ থেকে যখন আমরা দেখি তখন পৃথিবী আর শুক্রের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য করা যায় না, যার জন্য শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এবং পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে তোমার শুক্র গ্রহ। বুঝতে পেরেছো, যমজ হলে যেমন কাছের হয় সেই রকম। তাহলে দেখো প্রায় সমান, পৃথিবীর প্রায় সমান মাপের, এই দেখো পৃথিবীর প্রায় সমান মাপের। হ্যাঁ, সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিলোমিটার, আবর্তন 243 দিন এবং পরিক্রমণ 225 দিন। দেখো এখানে একটা মজার বিষয় আছে, সৌরজগতে যতগুলো গ্রহ আছে সেই গ্রহগুলোর মধ্যে শুক্র একটা ব্যতিক্রমী চরিত্র, যার কিন্তু আবর্তনের সময় পরিক্রমণের থেকে বেশি লাগে। বুঝতে পারছো, দেখো এখানে আবর্তন করতে কতদিন সময় লাগছে, 243 দিন, আর পরিক্রমণ করতে সময় লাগছে মোটেই 225 দিন। তাহলে আবর্তনের সময় কিন্তু পরিক্রমণ থেকে বেশি লাগছে। বুঝতে পেরেছো, যার জন্য কিন্তু এটা সৌরজগতের উষ্ণতম গ্রহ, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা এত বেশি। নেক্সট কি আছে, 3 নম্বর পজিশনে আছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবীর অপর নাম কি জানো, পৃথিবীর অপর নাম হচ্ছে নীল গ্রহ। যেহেতু এখানে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই ক্যামেরাতে কিন্তু বা দূরবীনে কিন্তু এটিকে মহাকাশ থেকে নীলই দেখায়, যার জন্য একে নীল গ্রহ বলা হয়। তাহলে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার সূর্য থেকে, আর তাপমাত্রা গড় হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে, আবর্তনের সময় লাগছে 24 ঘন্টা আর পরিক্রমণের সময় হচ্ছে 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, নীল গ্রহ। নেক্সট কি আছে, মঙ্গল। তাহলে দেখো মঙ্গলটা কি, মঙ্গলটা হচ্ছে তোমার পৃথিবীর পরে 4 নম্বর গ্রহ। হ্যাঁ, আচ্ছা পৃথিবী কিন্তু অন্তস্থ গ্রহগুলোর মধ্যে কিন্তু বৃহত্তম গ্রহ। বুঝতে পেরেছো, অন্তস্থ যে 4টি গ্রহ আছে, গ্রহগুলোকে অন্তস্থ বহিস্থ দুটো ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সূর্য থেকে 7,000 কোটি কিলোমিটারের মধ্যে যে 4টি গ্রহ রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টি গ্রহকে বলছে অন্তস্থ গ্রহ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন, এই 4টি গ্রহকে বলছে বহিস্থ গ্রহ। তো এই যে অন্তস্থ গ্রহগুলো আছে, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই 4টি গ্রহের মধ্যে বৃহত্তম গ্রহ হচ্ছে তোমার পৃথিবী। বুঝতে পেরেছো।
এরপরে দেখো মঙ্গল গ্রহ সম্পর্কে যেটা আছে, মঙ্গল গ্রহের অপর নাম হচ্ছে লাল গ্রহ। যেহেতু এখানে লাল, এই দেখো মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় দেখতে লাল, তাই একে লাল গ্রহ বলছে। দূরত্ব 22.8 কোটি, তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে এই গ্রহে একসময় জল ছিল। হ্যাঁ, তারপরে আবর্তন করে 24 ঘন্টা 37 মিনিটে, পরিক্রমণ হচ্ছে 687 দিনে। এরপরের গ্রহ হচ্ছে তোমার বৃহস্পতি। তাহলে দেখো বহিস্থ গ্রহের মধ্যে আমরা চলে এলাম, অর্থাৎ 7,000 কোটি কিলোমিটারের পরে যে গ্রহ আছে, প্রথম যেটা গ্রহ সেটা হচ্ছে তোমার বৃহস্পতি। বৃহস্পতির অপর নাম কি জানো? বৃহস্পতির অপর নাম হচ্ছে রাক্ষসে গ্রহ বা গ্রহরাজ। এটা যেহেতু সব থেকে বড় গ্রহ সৌরজগতের এবং অন্তস্থ গ্রহগুলোর মধ্যেও সব থেকে বড়, তাই একে বলছে গ্রহরাজ বা রাক্ষসে গ্রহ। এটা থেকে পৃথিবীর সূর্য থেকে দূরত্ব 7.8 কোটি, তাপমাত্রা -150 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনের সময় 9 ঘন্টা 50 মিনিট, পরিক্রমণ করতে সময় লাগে 12 বছর। হলো। বৃহস্পতির পরের গ্রহ কোনটা? বৃহস্পতির পরের গ্রহ হচ্ছে শনি। তাহলে দেখো শনি তোমার বৃহস্পতির পরের গ্রহ এবং আয়তনের দিক থেকেও বৃহস্পতির পরই এর অবস্থান, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। তাহলে দেখো সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার, তাপমাত্রা -184 ডিগ্রি সেলসিয়াস, আবর্তন প্রায় 10 ঘন্টা, পরিক্রমণ 29 বছর 6 মাস, ঘনত্ব জলের থেকেও কম, ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয় আছে। ঠিক আছে, যার জন্য শনি গ্রহের অপর নাম হচ্ছে বলয় গ্রহ। বুঝতে পেরেছ? এবং এটি সৌরজগতের সবথেকে সুন্দরতম গ্রহ। প্রত্যেকটা বহিস্থ গ্রহের কিন্তু বলয় আছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 4টে গ্রহেরই বলয় আছে, কিন্তু বলয় গ্রহ বলা হয় তোমার শনিকে। বুঝতে পেরেছ? এরপরের গ্রহ যেটা আছে সেটা হচ্ছে ইউরেনাস। হ্যাঁ, তাহলে ইউরেনাস কি? ইউরেনাস হচ্ছে তোমার তৃতীয় বৃহত্তম গ্রহ, অর্থাৎ সব থেকে বড় বৃহস্পতি, তারপরে শনি, তারপরে হচ্ছে ইউরেনাস। হয়েছে? আর সূর্য থেকে দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। মিথেন গ্যাস থেকে বেশি থাকায় এর সবুজ রং, অর্থাৎ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসের অপর নাম হচ্ছে সবুজ গ্রহ। তাপমাত্রা হচ্ছে -216 ডিগ্রি সেলসিয়াস, শীতলতম গ্রহ এবং আবর্তন প্রায় 17, আবর্তন করতে সময় লাগে 17 ঘন্টা, পরিক্রমণ করতে সময় লাগে প্রায় 84 বছর। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমি বলে রাখি, দেখো সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ যেমন শুক্র, অর্থাৎ বুধ নয়, সব থেকে সামনে আছে তবুও কিন্তু বুধ নয়, শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ। ঠিক একই রকম শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস, নেপচুন কিন্তু নয়, যদিও সেটা সব থেকে শেষে আছে, কিন্তু শীতলতম গ্রহ হচ্ছে তোমার ইউরেনাস। বুঝতে পেরেছো? এবং এটা হচ্ছে তোমার চতুর্থ বৃহত্তম গ্রহ। শনির পরে চতুর্থ বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে নেপচুন, সৌরজগতের সব থেকে বাইরের কুলীন গ্রহ। হয়েছে? এবং এর অপর নাম হচ্ছে বড় নীল গ্রহ। বুঝতে পেরেছো? বেশি থাকায়, হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল, এর নাম হচ্ছে বড় নীল গ্রহ। পৃথিবী হচ্ছে নীল গ্রহ, বড় নীল গ্রহ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে তোমার চতুর্থ বৃহত্তম গ্রহ। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার পৃথিবী। বুঝতে পেরেছো? তাহলে পৃথিবীর অবস্থান সৌরজগতে দূরত্ব অনুসারে তৃতীয়, আয়তন অনুসারে কিন্তু পঞ্চম। পৃথিবীর পরে আছে তোমার শুক্র, শুক্রের পরে আছে তোমার মঙ্গল, মঙ্গলের পরে আছে বুধ। সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। হয়েছে? এবার দেখো সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার, তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস, আবর্তনের সময় লাগে প্রায় 16 ঘন্টা, পরিক্রমা করতে সময় লাগছে 165 বছর। পরিষ্কার হয়েছে? তাহলে এগুলোই হচ্ছে তোমার সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বর্ণনা। এবারে বামন গ্রহ আছে আরও 5টা। ঠিক আছে, তার মধ্যে এখানে একমাত্র বামন গ্রহ প্লুটোকে তোমার এখানে বলা হয়েছে। প্লুটোটা সম্পর্কে তোমরা লিখতে পারো। একসময় প্লুটো সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করতে 248 বছর সময় লাগে। বুঝতে পেরেছো? তাহলে 248 বছর তোমার সময় লাগছে প্লুটোর ওই ইয়েকে পরিক্রমণ করতে, তোমার ওই সূর্যকে পরিক্রমণ করতে। আমাদের সৌরজগতের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর মধ্যে তোমার যেটা তোমার 5টা যে বামন গ্রহ আছে, এই 5টা বামন গ্রহের নাম কি কি? দেখো 5টা বামন গ্রহের নাম আমি তোমাদের বলছি। দেখো এই 5টি বামন গ্রহ হচ্ছে তোমার সৌরজগতের বামন গ্রহ। বামন গ্রহগুলি অন্য থেকে হতে পারে না। দেখো সেরেন, হাওমিয়া, ম্যাকি ম্যাকি ও এরিস।
ঠিক আছে, প্রথম হচ্ছে প্লুটো, প্লুটোর পরে আছে সেরেন, তারপরে হাওমেয়া, ম্যাকি ও এরিস। এগুলো সবই দেবে ছবি আকারে, আমি সৌরজগৎ সম্পর্কে যে ভিডিওটা বর্ণনা করেছি সেখানে দেওয়া আছে। তো এটা বইয়ে না থাকলেও আমি তোমাদের অন্য বই থেকে দেখিয়ে দিলাম যে এই 5টা হচ্ছে তোমার বামন গ্রহ সৌরজগতের। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। তাহলে সৌরজগৎ সম্পর্কে আমরা জানলাম। সৌরজগৎ সম্পর্কে জানার পরে আমাদের জানতে হচ্ছে উপগ্রহ কাকে বলে। তাহলে উপগ্রহ কাকে বলছে? যেগুলো গ্রহের চারিদিকে পরিক্রমণ করছে সেটা হচ্ছে উপগ্রহ। তাহলে হচ্ছে যে জ্যোতিষ্কগুলো নিজের আলো এবং উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। তাহলে দেখো এখানে জ্যোতিষ্ক কথাটা কিন্তু লেখা আছে, পরিষ্কার হয়েছে। তাহলে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে দূরত্ব 3,84,000 কিলোমিটার। হ্যাঁ, পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার চাঁদ। তাহলে উপগ্রহ কাকে বলে? এই উপগ্রহকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ন্যাচারাল উপগ্রহ আর একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, ন্যাচারাল হচ্ছে চাঁদ আর কৃত্রিম হচ্ছে তোমার আর্যভট্ট, ইনস্যাট, এই সমস্তগুলো। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তাহলে চাঁদ, এটাই হবে উত্তর। তারপরে চন্দ্রকলা এবং চন্দ্রমাস বলতে কি বোঝো? তাহলে চন্দ্রকলা এবং চন্দ্রমাস দেখো এখানে একদম শেষের দিকে দেওয়া আছে চন্দ্রকলা। চন্দ্রকলা কোনটিকে বলছে? বলছে অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলছে চন্দ্রকলা। অর্থাৎ আমরা কিন্তু পূর্ণ চন্দ্র তোমার সব দিন দেখতে পাই না, পূর্ণিমার সময় দেখতে পাই, আর অন্য অন্য দিন কিন্তু দেখতে পাই না। তাহলে অমাবস্যা থেকে যখন পূর্ণিমাতে যাচ্ছে এবং পূর্ণিমা থেকে যখন অমাবস্যায় আসছে তখন আমরা যে পুরো অংশটা দেখতে পাচ্ছি না, কখনো আধখানা বা আধখানা থেকে বেশি, তখন সেই জিনিসটাকে বলছে চন্দ্রকলা। এই চন্দ্রমাস কোনটাকে বলছে? চন্দ্রমাস হচ্ছে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলছে চন্দ্রমাস। অর্থাৎ এটাও কিন্তু তোমার ওই 30 দিনেরই হবে। তাহলে এটা হচ্ছে তোমার চন্দ্রমাস, তোমার একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কাল। ঠিক আছে, এটা তোমার ওই সরি আমি ভুল বললাম, 30 দিন নয়, ওই 27 দিন হবে। যে পরিক্রমা যে শেষ করে 27 দিন, ওই 27 দিনটাই হবে চন্দ্রমাস। তারপরে দেখো কি আছে, গ্রহাণুপুঞ্জ কাকে বলে? তাহলে গ্রহাণুপুঞ্জ কোন জিনিসটাকে বলছে? গ্রহাণুপুঞ্জ কিন্তু তোমাদের এখানে বইয়ে দেখো দেওয়া আছে, এখানে দেখো বলছে গ্রহের মতোই, এইখানে দেখো গ্রহাণুপুঞ্জ বলছে গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। বুঝতে পারছো? ছোট ছোট। এবার দেখো মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। তাহলে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি? উত্তর হচ্ছে তোমার সেরেস। পরিষ্কার হয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে? গ্রহাণুপুঞ্জের পরে আছে তোমার ধূমকেতু কাকে বলে? দেখো ধূমকেতু কাকে বলে? ধূমকেতু কোন জিনিসটাকে বলছে? বলছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুগুলো ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। পৃথিবী থেকে হ্যাডলির ধূমকেতু 76 বছর বাদে বাদে দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা গেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে ধূমকেতু, এবং এই ধূমকেতুরাও কিন্তু নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে, কিন্তু এদের পরিক্রমণের যে কক্ষপথ সেটা কিন্তু অনেক বড়, যার জন্য কি হয় দেখো এই যে হ্যালির ধূমকেতু যেটা আছে 76 বছর পর পর কিন্তু পৃথিবীর সামনে আসছে। হ্যাঁ, আর এই ধূমকেতুটাও হচ্ছে ওয়ান টাইপ অফ মেঘ, ঠিক যেমন নীহারিকা ঠিক তেমনি এই ধূমকেতু জ্বলন্ত গ্যাস শুরু করে লেজের মতো আকৃতিটা তৈরি হয়। তারপরে কি আছে? ধূমকেতুর পরে আছে তোমার কি? উল্কা। উল্কা বা তারা খসা কাকে বলে? আমরা মাঝে মাঝে তারা খসতে দেখি, এটা উল্কা। তাহলে উল্কা কি বলছে? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে আমরা তারা খসা বলি। আসলে এটা হচ্ছে উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। পৃথিবীর আকর্ষণের মধ্যে, দেখো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পৃথিবীর আকর্ষণ বলের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠস্থ সমস্ত বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকেই বলে অভিকর্ষ বল। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয়। বাতাসে পুড়ে মিলিয়ে যায় উল্কা। তবে মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। কখনো ও উল্কা বৃষ্টি দেখেছো? অর্থাৎ উল্কা বৃষ্টি কিন্তু এরকমভাবেই হয়ে থাকে। বুঝতে পারছো? তাহলে উল্কাটা কি? উল্কাটা হচ্ছে গ্রহাণুপুঞ্জ, গ্রহ এদের কিন্তু বা উপগ্রহ এদের বিচ্ছিন্ন অংশ যখন তোমার ওই
মাধ্যাকর্ষণের মধ্যে চলে আসে তখন কি হয়, তখন কিন্তু প্রচণ্ড বেগে উপর থেকে নিচে পড়তে থাকে এবং বায়ুর সঙ্গে সংঘর্ষের ফলে সেগুলো জ্বলে ওঠে এবং বেশিরভাগটাই বায়ুর মধ্যে শেষ হয়ে যায় এবং যদি কিছুটা খুব বড় হলে তখন কিছুটা অংশ পৃথিবীতে এসে পড়ে। এটাকেই বলছে উল্কা বা উল্কা বৃষ্টি। তারপর অনেকগুলো উল্কাপাত যখন একসঙ্গে হয় তখন সেটাকে উল্কা বৃষ্টি বলে। তারপর দেখো স্পেস স্যুট, স্পেস শাটেল এবং স্পেস স্টেশন। দেখো এই তিনটে হচ্ছে তোমার মহাকাশচারীদের সঙ্গে যুক্ত, অর্থাৎ মহাকাশে যখন যাওয়া হয়, যেমন চন্দ্রযান বা তোমার মঙ্গল গ্রহে যাওয়া হয়, তখন ওই স্পেসে যাওয়ার জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করছে, যে 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 পোশাকটা ব্যবহার করছে সেটাকে বলছে স্পেস স্যুট। আর মহাকাশ থেকে নিচে নামার সময় যে যন্ত্রটা, যে যানটা ব্যবহার করছে সেটাকে বলছে স্পেস শাটেল। আর স্পেস স্টেশন হচ্ছে স্পেসে থাকার জন্য সেখানে যে তোমার ব্যবস্থা, সেটা হচ্ছে তোমার স্পেস স্টেশন। দেখো আমি তোমাদের প্রত্যেকটাই দেখাচ্ছি, তোমাদের বইয়ের শেষের দিকে আছে। দেখো স্পেস স্যুট, হ্যাঁ, মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট, ঠিক আছে। স্পেস শাটেল বলছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না, তাহলে উপায় স্পেস শাটেল বা মহাকাশ বিমান, অর্থাৎ মহাকাশ বিমানের সাহায্যে কিন্তু সে পৃথিবীতে আবার ফিরে আসে। এরপরে কি আছে স্পেস স্টেশন। স্পেস স্টেশনটা এখানে তোমার দেওয়া নেই, তবে জেনে রাখো স্পেস স্টেশন হচ্ছে মহাকাশে গবেষণার জন্য যে স্টেশন তৈরি করা হয় সেটাকে বলছে স্পেস স্টেশন। তারপরে কি আছে দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে। স্পেস স্টেশনের পরে 24 নম্বর প্রশ্ন আছে, চন্দ্রগ্রহণ কাকে বলে। তাহলে চন্দ্রগ্রহণ হচ্ছে তোমার চাঁদের উপর পৃথিবীর ছায়া, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। দেখো এখানে কি আছে, কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। তাহলে পূর্ণিমাতে কিন্তু হয় চন্দ্রগ্রহণ। কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল, রান্না করা খাবারের বিষক্রিয়া হয়, বাড়ির বাইরে যেতে নেই, এমন কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে, ঠিক আছে। তাহলে এগুলো সব ভুল ধারণা, অতএব এটা ভুল হিসাবে নিতে হবে। তারপর দেখো কি আছে 25 নম্বর আছে মহাকাশচারী কাকে বলে। মহাকাশচারী কারা? যারা মহাকাশে যায় তাদেরকে মহাকাশচারী বলা হয়। চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, হ্যাঁ। এবার দেখো এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন মহাকাশে প্রথম যাত্রী হচ্ছে কুকুর একটা। মানুষ কিন্তু প্রথমে মহাকাশ যেতে পারেনি, লাইকা নামে একটা কুকুর। তারপর পৃথিবীর প্রথম মহাকাশচারীকে ইউরি গ্যাগারিন। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তরিস্কোভা। কল্পনা চাওলাকে ভারতের প্রথম মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। আর সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার মহাকাশচারীদের গল্প। তাহলে এতটাই। এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই যে তোমাদের যে চ্যাপ্টারটা ক্লাস 6-এর বা ক্লাস 9-এও কিন্তু এই চ্যাপ্টারটা আছে, তাহলে কিন্তু আকাশ ভরা সূর্য তারা, তাহলে কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এতটা পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়, নিজেকে সমৃদ্ধ করতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে রেখো, যখনই আমি তোমাদের ভিডিও দেব তখন সেই ভিডিও তোমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।